আসসালামু আলাইকুম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা সুস্থ থাকার চেষ্টা করছো। তো আজকে আমি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। তো সবাই একটু খেয়াল করো আজকের ক্লাসটা। আজকে আমি তোমাদেরকে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী রেস্ট্রিকশন এনজাইম নিয়ে পড়াবো। তো চলো আমরা ক্লাসে ঢুকে যাই। পরিচিতি, সবাই তোমরা জানো, আমাকে চেনো। আজকের বিষয় রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমের প্রকারভেদ এবং এর নামকরণ। তো প্রথম ক্লাসে আমি রেস্ট্রিকশন এনজাইম নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম ক্লাসটা যেহেতু প্রাথমিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কী এ সম্পর্কিত ধারণা তোমাদেরকে দিয়েছিলাম এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিসর অর্থাৎ মানব কল্যাণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে ব্যবহৃত হচ্ছে এ সংক্রান্ত আলোকপাত ছিল প্রথম ক্লাসে। আর প্রথম অধ্যায় থেকে সাধারণত ওই প্রশ্নটাই বেশি আসে, অর্থাৎ মানব কল্যাণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী কী কাজে ব্যবহৃত হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অবদান কী, এটাই বেশি আসে। তো এই প্রশ্নটা আশা করি তোমরা বইয়ের প্রথম অধ্যায়েই পেয়ে যাবে এবং এটা অত্যন্ত সহজ বিধায় এটা নিয়ে আমি বিশদ আলোচনা করিনি, কারণ কৃষিক্ষেত্রে কী অবদান, চিকিৎসা ক্ষেত্রে কী অবদান সে সংক্রান্ত আলোচনা তোমরা পড়লেই বুঝতে পারবে। আর দ্বিতীয় অধ্যায়ে রেস্ট্রিকশন এনজাইম নিয়ে আলোচনা রয়েছে এবং এক্ষেত্রে বিভিন্ন প্রকার রেস্ট্রিকশন এনজাইমের বিবরণ দাও এ সংক্রান্ত কোশ্চেনটাই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা বারবার এসেছে। এই জন্য আমরা রেস্ট্রিকশন এনজাইমটাই একটু ব্যাপকভাবে বোঝার চেষ্টা করব। তো আসো আমরা পরের স্লাইডে যাই। রেস্ট্রিকশন এনজাইম কি? A restriction enzyme is a protein that recognize a specific short nucleotide sequence and cut the DNA only at the specific site, which is known as restriction site or target sequence. তাহলে রেস্ট্রিকশন এনজাইম এটা ইংরেজি শব্দ। রেস্ট্রিকশন শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধতা, আর এনজাইম মানে উৎসেচক, সেটা তোমরা সবাই জানো, তাই না? উৎসেচকের কাজ কি সেটাও জানো। উৎসেচকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে, তাই না? তাহলে এটা এক ধরনের প্রোটিন। কিন্তু এখানে রেস্ট্রিকশন এনজাইমটা কি, অর্থাৎ সাধারণভাবে উৎসেচকের যে কাজ সেটা কি করে, যে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। কিন্তু এখানে রেস্ট্রিকশন কথাটা দিয়েই কিন্তু তার কাজের একটা সীমাবদ্ধতা তৈরি করে দেয়া হয়েছে। কীরকম, যে এ রেস্ট্রিকশন এনজাইম ইজ এ প্রোটিন। রেস্ট্রিকশন এনজাইম এমন একটা আমিষ দ্যাট রেকগনাইজ এ স্পেসিফিক, মানে যেটা স্পেসিফিক শর্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স, যেটাকে আমরা নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স অনুযায়ী জানি এবং যেটা ডিএনএকে কাটে অনলি স্পেসিফিক সাইটে, মানে একটা নির্দিষ্ট স্পেসিফিক সাইট নির্বাচন করে সেখানেই সে ক্রিয়া করতে সক্ষম হয়। রেস্ট্রিকশন এনজাইম যেখানে সেখানে কিন্তু সে কাটতে পারে না, তার একটা সীমাবদ্ধতা রয়েছে। অর্থাৎ জেনেটিক ডিএনএর স্পেসিফিক সাইটেই সে তার কার্যকারিতা সম্পন্ন করতে সক্ষম।
হুইচ ইজ নোন অ্যাজ রেস্ট্রিকশন সাইট, অর্থাৎ যেখানে সে ক্রিয়া করতে সক্ষম সেই জায়গাটার নাম হচ্ছে রেস্ট্রিকশন সাইট অর টার্গেট সিকোয়েন্স। ঠিক আছে, এরপরে আসো পরের স্লাইডে যাই। রেস্ট্রিকশন এনজাইম। ডিএনএ অণুকে কাটার জন্য যে এনজাইমকে ব্যবহার করা হয় তাকে রেস্ট্রিকশন এনজাইম বলে। অর্থাৎ ডিএনএ অণুকে আমরা কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে থাকি। এই এনজাইমটা হচ্ছে এক ধরনের নিউক্লিয়েজ। ঠিক আছে, নিউক্লিয়েজ অর্থাৎ ডিএনএ তো আমরা জানি কি এক ধরনের নিউক্লিক অ্যাসিড, তাই না? নিউক্লিক অ্যাসিডকে কাটতে পারে যে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়েজ। নিউক্লিয়েজ মানে হচ্ছে ডিএনএকে কাটতে পারে যে আর এই এনজাইম আরএনএকেও কাটতে পারে। অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে এমন একটা মলিকিউল যেটা নিউক্লিক অ্যাসিডকে কেটে ফেলতে পারে, তাই না? যে ডিএনএ এবং আরএনএ দুইটাই তো নিউক্লিক অ্যাসিড, তাহলে দুইটাকেই সেই নিউক্লিয়াস কেটে ফেলতে পারে। নিউক্লিয়াস দুই ধরনের হয়, একটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। এক্সো কোনটা? যে এই নিউক্লিয়াসগুলো ডিএনএকে এক প্রান্ত থেকে কাটে, অর্থাৎ ডিএনএর যে ডাবল হেলিক্স বন্ড আছে সেই ডাবল হেলিক্স বন্ডের একটা প্রান্তে সে কাটতে পারে। একটা প্রান্ত বলতে আমি এখানে কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি যে প্রথম দিকে অথবা শেষ প্রান্তে, অর্থাৎ এক প্রান্ত থেকে কাটবে। এবং অর্থাৎ এরা ডিএনএকে বাইরে থেকে কাটে, তাই এদের নাম এক্সো। বাইরে থেকে কাটবে এবং ভিতরের দিকে সে কাটতে পারবে না, যেটা এক্সো হবে। ওকে, আর এন্ডো হচ্ছে এটা ডিএনএর একটা নির্দিষ্ট স্থানকে কাটে এবং ভেতরের দিকে কাটে, অর্থাৎ ভেতরে আমরা যে নাইট্রোজেন ক্ষার বেসটা পাবো, অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিন, সেই বেজের মাঝখান দিয়ে সে কাটবে, প্রান্তের দিকে কাটবে না। অর্থাৎ ঠিক তার বিপরীত, এক্সোর ঠিক বিপরীত হচ্ছে এন্ডোটা। এক্সো কি করে? এক্সো দুই প্রান্তে কাটে, হয় সামনের প্রান্তে আর নয়তো পেছনের প্রান্তে। কিন্তু এন্ডো কি করছে? এন্ডো মাঝখানে, মিডলে যে নাইট্রোজেন ক্ষার আছে সেখানে কাটবে। আমি পরের স্লাইডে যখন চিত্রটা দেখাবো তখন তোমরা আরেকটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত রেস্ট্রিকশন এনজাইমগুলো এন্ডোনিউক্লিয়াস টাইপের হয়, কারণ এরা ডিএনএ ভিতরে নির্দিষ্ট একটা জায়গা বা সিকোয়েন্সে কাটে। অর্থাৎ আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে রেস্ট্রিকশন এনজাইমটা ব্যবহার করি সেটা এন্ডোনিউক্লিয়াস টাইপের এনজাইমকেই আমরা ব্যবহার করে থাকি, কেননা তাতে আমাদের সুবিধা। আমরা মাঝখানে ওটাকে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কেটে ওখানে আমরা কাঙ্ক্ষিত আর একটা চাহিদা মাফিক ডিএনএকে আমরা স্থাপন করতে পারি। রেস্ট্রিকশন এনজাইম ডিএনএর যে জায়গাতে কাটে সেই জায়গাটার নাম হচ্ছে রেস্ট্রিকশন সাইট, যেটা আমি আগে সংজ্ঞাতেই বলে দিয়েছি। সংজ্ঞাটারই ব্যাখ্যা করছি আর কি। আচ্ছা, এখন দেখো আমি এই স্লাইডে এক্সোনিউক্লিয়াস এবং এন্ডোনিউক্লিয়াস কি সেটা এই চিত্রর সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করেছি। যে এই যে ডিএনএ টেমপ্লেট, দুইটা বন্ড, একটাকে নীল এবং আরেকটাকে লাল করে চিহ্নিত করা হয়েছে, এবং এর মধ্যে এক্সোনিউক্লিয়াস এবং এন্ডোনিউক্লিয়াস কিভাবে কাজ করে দেখো। এটা হচ্ছে তোমার এক্সোনিউক্লিয়াস। দেখো এই যে দুই প্রান্ত কাটছে, দেখেছো? একটা প্রথম প্রান্ত অথবা শেষ প্রান্তে। আর এন্ডো কি করছে? এই যে মিডলে মাঝখানে কাটছে। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো নামকরণ। হ্যাঁ, নামকরণ মানে নামকরণটা আমি পরেও পড়ালে আসলে তোমাদের সুবিধা হতো, যেহেতু আমি এটা ভেবেছিলাম যে রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে পড়িয়ে তারপরে এর নামকরণটা পড়াবো। তো স্লাইড সাজানোর সময় আমি এভাবে সাজিয়ে ফেলেছি। তাহলে নামকরণটা সম্পর্কে আমি বলেই ফেলি, তোমরা একটু বুঝে নাও। যে বর্তমানে বাজারে অনেক ধরনের রেস্ট্রিকশন এনজাইমই পাওয়া যায়। তার মধ্যে সবচাইতে পরিচিত যেটা সেটা হচ্ছে EcoR1, তারপরে BAM-H3। যে ব্যাকটেরিয়ার শরীরে রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায় সেই ব্যাকটেরিয়ার নাম অনুসারে রেস্ট্রিকশন এনজাইমের নাম রাখা হয়। হ্যাঁ, বাজারে যেটা সবচাইতে প্রচলিত EcoR1। হ্যাঁ, এখানে ইকো কথাটা কিভাবে এসছে?
যে আমরা একটা ব্যাকটেরিয়ার নাম জানি, সেই ব্যাকটেরিয়ার নাম কি, সেটা হচ্ছে ইশচেরিয়া কোলি, তাই না? এবং সেই ব্যাকটেরিয়ার প্রথম অক্ষর যে ই, ক্যাপিটাল ইশচেরিয়ার ই, আর কোলি থেকে সিও, অর্থাৎ জেনাসের ই আর স্পেসিসের সিও, এটা থেকে ইকো। আর যে এসছে এটা হচ্ছে স্ট্রেইন, অর্থাৎ ওই ব্যাকটেরিয়ার নির্দিষ্ট স্ট্রেইন থেকে এইটার নামকরণ করা হয়েছে। এখানে দেখো তোমরা বইয়ে নামকরণের ইতিহাসও রয়েছে, সেখানে যে 3টা অক্ষর সমন্বয়ে গঠিত হয় ইকো, আরআই, এবং সেই 3টা অক্ষরে ইটালিক অক্ষরে লিখতে হবে, অর্থাৎ আমরা দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী দেখেছিলাম এক্ষেত্রেও নিয়মাবলী রয়েছে। সেই নিয়মাবলীটা কি, অর্থাৎ আমরা যে ব্যাকটেরিয়া থেকে এনজাইমটা সংগ্রহ করব, সেই ব্যাকটেরিয়ার প্রথম অক্ষরটাকে আমরা, জেনাসের প্রথম অক্ষরটাকে আমরা নিব, তারপরে স্পিসিসের 2টা অক্ষরকে নিব, আর তৃতীয় যে আর অথবা ব্যামের যে এইচ, সেটা হচ্ছে তার নির্দিষ্ট স্ট্রেইন, অর্থাৎ চতুর্থ অক্ষর অনেক সময় ব্যবহার করা হয় যা স্বাভাবিক ইংরেজি অক্ষরে হয়, ইহা পোষকের বিশেষ স্ট্রেইন হতে গৃহীত হয়, বিশেষ এক ধরনের স্ট্রেইন। এবং পরে যে রোমান সংখ্যা অর্থাৎ 1, 2, 3 এগুলি হচ্ছে তার পরবর্তী যে স্ট্রেইন হতে একাধিক এনজাইম যদি ক্ষরণ করা হয়, অর্থাৎ এখানে 1 যে রেস্ট্রিকশন এনজাইমটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রথম ধাপে যে এনজাইমটা তৈরি করা হয়েছে সেটা, এবং তারপরে দ্বিতীয় ধাপে আবার যদি আমরা এনজাইম তৈরি করি তবে সেটা, তৃতীয় ধাপে হলে পরে 3, এইভাবে আমরা রোমান সংখ্যা দিয়ে ধাপগুলি চিহ্নিত করব। ঠিক আছে, তাহলে আশা করছি যে তোমরা নামকরণের বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে রেস্ট্রিকশন সাইট হচ্ছে 5 প্রাইম, তারপরে GAATTC 3 প্রাইম। এখানে 5 প্রাইম দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে 5 নম্বর কার্বন, আর হচ্ছে 3 প্রাইম দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বর হাইড্রোক্সিল যে গ্রুপটা, সেটাকে বোঝানো হচ্ছে। সামনে আমরা এগুলি আবার আরও ডিটেলস পড়বো, তখন এই সম্পর্কে আরও বলবো। এরপরের স্লাইডে চলে যাচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখো যে রেস্ট্রিকশন সাইটের বিপরীত দিকের ক্ষার বা বেসগুলোকে যদি সাজিয়ে লিখি তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে হচ্ছে এই যে রেস্ট্রিকশন সাইট কোনটা, যে আমরা ডিএনএর যে বেসগুলিকে পাই সেটা হচ্ছে GAATTC, তারপরে আবার নিচে CTTA, অর্থাৎ রেস্ট্রিকশন সাইটটা কি, যেই জায়গায় এনজাইমটা ক্রিয়া করে, অর্থাৎ যেই জায়গায় সে কাটতে পারে, সেই নির্দিষ্ট জায়গাটাকেই তো ওই এনজাইমটা খুঁজে বের করে, এবং সেটাকেই বলা হচ্ছে রেস্ট্রিকশন সাইট। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্টস করে জানাবে। তাহলে রেস্ট্রিকশন সাইটটা হচ্ছে যেই জায়গায় এনজাইমটা ক্রিয়াশীল থাকে। এখন এখানে দেখো 5 প্রাইম উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আমার ডিএনএর অণুর যে গঠন, নিউক্লিওটাইডের যে গঠন, সেখানে কি ফসফেট চিনির যে একটা আবরণ থাকে, লেয়ার থাকে, সেখানে 5টা কার্বন থাকে, তাই না? সেই 5 নম্বর কার্বনটাকে 5 প্রাইম হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর ঠিক এর উল্টা দিকে, উল্টা স্ট্রেনে, উল্টা যে বন্ড, সেই বন্ডে তোমার ওই একই জিনিসটা উল্টে যাবে, অর্থাৎ এখানে 3 প্রাইম ছিল, লাস্টে এই জায়গায় এসে যাবে প্রথমে। তারপরে যখন এটার উপরে, এই রেস্ট্রিকশন সাইটের উপরে যখন ইকো আর1টা যখন ট্রিটমেন্ট চালালো, কাজ ক্রিয়াশীল হলো, তখন সেটা ভেঙে গেল। দেখো ঠিক কোন জায়গায় ভাঙলো, ঠিক গুয়ানিন যেখানে, সেখানে সে কেটে গেল, আবার এখানেও ঠিক গুয়ানিন যেখানে, সেখানে এটাকে আলাদা করে দিল। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে রেস্ট্রিকশন এনজাইমটা ক্রিয়া করে। এরপরের স্লাইডে আসি। এখন এই যে জায়গাটিকে ক্রিয়াশীল রেস্ট্রিকশন এনজাইমটা, দেখো যে তার মিল রয়েছে, অর্থাৎ প্রথমে যে GTTAC, অর্থাৎ এই স্লাইডটায় এই যে GAATTC, আবার এখানেও ঠিক তার উল্টাটা, এই যে CTTAAG, অর্থাৎ এটাকেই উল্টা করে লিখলে যা হয়
সেটাই নিচে লেখা হয়েছে, তাই না? এবং এটাকেই বলা হচ্ছে প্যালিন্ড্রোম সিকোয়েন্স। প্যালিন্ড্রোম সিকোয়েন্স জিনিসটা কি, যেমন আমরা যদি ম্যাডাম লিখি, তাই না, ম্যাডাম MADAM, এবং এই ম্যাডামকে আমরা যদি আবার উল্টা দিক থেকে লিখি তাহলেও ওই অক্ষরগুলি একইভাবে সাজালে আমরা ওইটা দেখতে পাই। অর্থাৎ এইটাকেই বলে হচ্ছে প্যালিন্ড্রোম সিকোয়েন্স, অর্থাৎ যে সিকোয়েন্সকে প্রথম থেকে এবং উল্টা দিক থেকে সাজালে ওই জিনিসটা একই থাকে, সেটাই হচ্ছে প্যালিন্ড্রোম সিকোয়েন্স। তো এখানে প্যালিন্ড্রোম সিকোয়েন্স নিয়ে আলোচনা করা হয়েছে যে মজার জিনিস, সেখানে 5' থেকে 3' দিকে বেজের সিকোয়েন্স যেমন, এর উল্টো দিক থেকে 5' থেকে 3' দিকের বেজের সিকোয়েন্সটাও ঠিক তেমন। প্রত্যেক ডিএনএর ভিতরেই এই ধরনের কিছু নাইট্রোজেন ক্ষারের সিকোয়েন্স থাকে যাদের উল্টো দিক করে লিখলে একই সিকোয়েন্স পাওয়া যায়, এবং এই সিকোয়েন্সটাই হচ্ছে প্যালিন্ড্রোম সিকোয়েন্স। ঠিক আছে। ডিএনএর মধ্যে যেসব জায়গায় প্যালিন্ড্রোম সিকোয়েন্স থাকে সেসব জায়গায় রেস্ট্রিকশন এনজাইম ক্রিয়া করে, এবং ডিএনএ রেস্ট্রিকশন সাইট সবসময় প্যালিন্ড্রোম সিকোয়েন্সের হয়ে থাকে। প্যালিন্ড্রোম সিকোয়েন্স ছাড়া কখনোই রেস্ট্রিকশন সাইট তৈরি হবে না, অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম ক্রিয়াশীল হবে না। এখন প্রশ্ন হচ্ছে, রেস্ট্রিকশন এনজাইম শুধুমাত্র প্যালিন্ড্রোম সিকোয়েন্স যুক্ত ডিএনএকেই কেন কাটে, অন্য কোনো জায়গায় সে ক্রিয়াশীল হয় না কেন? ডিএনএতে যখন কোনো প্যালিন্ড্রোম সিকোয়েন্স থাকে তখন তার নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেজের অবস্থা থাকে হচ্ছে এই ছবিটার মতো। এই যে ছবিটা কি, এই যে ইস্টেরিয়া কোলি, এটা হচ্ছে 5' ওভারহেলিং, এই যে 5', এই যে এই, অর্থাৎ মিল থাকার কারণেই সে এইখানেও গুয়ানিনের কাছে যে কেটে দিচ্ছে, আবার এখানেও সে গুয়ানিনের এখানেই কেটে দিচ্ছে, অন্য জায়গায় সে ক্রিয়াশীল হয় না, অর্থাৎ অন্য কোনো লোকেশনে সে কাজ করতে ব্যর্থ হয়। ঠিক আছে। রেস্ট্রিকশন এনজাইমগুলো ডিএনএর সেকেন্ডারি স্ট্রাকচারগুলোকে সহজেই চিনতে পারে এবং সেসব জায়গাগুলোকে সে কেটে দেয়। তাই রেস্ট্রিকশন এনজাইম ডিএনএর অন্য কোনো জায়গাতে কাটে না, শুধুমাত্র প্যালিন্ড্রোম সিকোয়েন্স জায়গাগুলোতে কাটে। তাই রেস্ট্রিকশন সাইটগুলো হচ্ছে প্যালিন্ড্রোম সিকোয়েন্সের তৈরি, অর্থাৎ অন্য কোনো জায়গাকে সে রিড করতেই পারে না, যার কারণে সে যদি সে চিনতেই না পারে তাহলে তার উপর কাজ কিভাবে করবে, ঠিক না? আচ্ছা, এই যে দেখো ওই চিত্রটাই এখানে আবার, যে কিভাবে সে ক্রিয়া করে রেস্ট্রিকশন এনজাইম ইকো R1 উপর কাজ করে কিভাবে কেটে দিচ্ছে, অন্য কোনো জায়গায় কাটছে না, শুধুমাত্র যেই প্যালিন্ড্রোম সিকোয়েন্স মিলযুক্ত যে সিকোয়েন্সটা আছে সেখানেই সে ক্রিয়াশীল হচ্ছে। এখন আসো রেস্ট্রিকশন এনজাইমের প্রকারভেদ। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এরা 3 ধরনের হয়, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3, 3 রকমের। এটা কিন্তু বিভিন্ন রকমের রেস্ট্রিকশন এনজাইমের বর্ণনা দাও, এটা কিন্তু পরীক্ষায় এসছে, তাই আমি আবার রেস্ট্রিকশন এনজাইমটা তোমাদের ক্লাসে নিয়ে এসেছি যাতে এ সংক্রান্ত ধারণাটা তোমাদের স্বচ্ছ হয়। আচ্ছা, তাহলে টাইপ 1-এ কী কী বৈশিষ্ট্য রয়েছে, এরা কোথায় কিভাবে কাজ করে? এরা দ্বিসূত্রী ডিএনএ নন মিথাইলেটেড নিউক্লিওটাইড বিন্যাসের সাথে বিক্রিয়া করে। 1000 থেকে 5000 নিউক্লিওটাইড পার হওয়ার পর ডিএনএর এক সূত্রে ভাঙন সৃষ্টি করে। এদের ভাঙন অঞ্চল সুনির্দিষ্ট না থাকায় জিন ম্যানিপুলেশনের প্রয়োজন পড়ে না। এদের 3টি উপ অংশ থাকে যা RMS নামে পরিচিত। RA হচ্ছে রেস্ট্রিকশন অঞ্চল, M হচ্ছে মডিফিকেশন অঞ্চল এবং S হচ্ছে ডিএনএর সাথে সংযুক্তির কাজ করে। এটা হচ্ছে টাইপ 1 টাইপের যে রেস্ট্রিকশন এনজাইমগুলি পাওয়া গিয়েছে সেগুলি এইভাবে কাজ করে, এবং এই বৈশিষ্ট্যগুলি থাকলেই আমরা তাকে টাইপ 1 রেস্ট্রিকশন এনজাইম বলবো। এবার টাইপ 2, এরা সুনির্দিষ্ট জিন সিকোয়েন্স শনাক্ত করে দ্বিসূত্রী ডিএনএ অণু কর্তন করে। সুনির্দিষ্ট জায়গায় এরা শনাক্ত করে কর্তন করে, এবং এটা শুধু নিজেরা এককভাবে ক্রিয়াশীল হতে পারে না, এক্ষেত্রে কিছুটা ম্যাগনেসিয়াম আয়নের প্রয়োজন হয়। জিন ম্যানিপুলেশনের জন্য এর ব্যবহার সর্বাধিক।
এবং টাইপ 3-তে এরা সুনির্দিষ্ট ওই একই, অর্থাৎ টাইপ 2-তে যেরকম যে সুনির্দিষ্ট জিন সিকোয়েন্স শনাক্ত করে দ্বিশত্রু ডিএনএ অনুকর্তন করে, এরাও তাই করে। এবং আগেরটাতে টাইপ 2-তে যেমন ম্যাগনেসিয়াম আয়নের প্রয়োজন ছিল, এখানে এদের কার্যকারিতার জন্য প্রয়োজন হবে এটিপি এবং এর সাথে কিছু পরিমাণ এস অ্যাডিনোসাইন মিথিওনাইন প্রয়োজন হয় এর কার্যকারিতার জন্য। অর্থাৎ এরা একা একা ক্রিয়াশীল হবে না, ক্রিয়াশীল হতে হলে কিছু পরিমাণে এটিপি, ম্যাগনেসিয়াম আয়ন এবং এস অ্যাডিনোসাইন মিথিওনাইন প্রয়োজন হবে। এবং এদের গুণাগুণ হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যবর্তী। শুনতে পাচ্ছ আজান দিয়ে দিচ্ছে, আমিও আর দীর্ঘায়িত করব না, ক্লাসটা হয়েই গিয়েছে প্রায়, আমি শেষ করে দিব। তো একটা বড় ক্লাস, এটা তোমাদের জন্য দেখাও কষ্ট। আর আমি খেয়াল করে দেখেছি তোমরা ক্লাসটা পুরা কিন্তু দেখছো না। আশা করব যে তোমরা পুরা ক্লাসটা দেখবে এবং এরপরে কোন বিষয়ের উপর ক্লাস নিলে তোমাদের জন্য সুবিধা হয় এটা অবশ্যই আমাকে জানাবে। তো সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী টপিকসটা আমাকে জানিয়ে কমেন্টস করো এবং ক্লাসে যেটা বুঝো না সেটা সম্পর্কেও আমাকে জানাও।